আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছ সকলকে আমাদের আজকের ধারাবাহিক লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে তোমরা সবাই জানো আজকে আমরা পয়েমের ক্লাস নিয়ে আলোচনা করব। গত দুটো ক্লাস আমাদের ধারাবাহিক ক্লাসগুলো ব্যাহত হয়েছে। শুক্রবার সবার আবদারে আমরা সবার কথা বিবেচনায় রেখে আমরা শুক্রবার ছুটির দিন বন্ধ রেখেছিলাম, কিন্তু গতকাল ভাইয়া এত গরম পড়েছে এবং পাশাপাশি ইলেকট্রিসিটি সমস্যা হওয়ার কারণে লোডে সমস্যা ছিল, এই কারণে আমরা ক্লাসটি অফ রেখেছিলাম। ইনশাল্লাহ আজকে থেকে আবার আমাদের ধারাবাহিক ক্লাস শুরু হয়েছে। তোমরা যারা আমাদের ক্লাসে যুক্ত হয়েছো অনেকে দেখতে পাচ্ছিস, ওয়ালাইকুম আসসালাম, অনেকে যুক্ত হয়েছে। ফাহমিদা, আমি সবাইকে বলবো একটু তোমাদের কলেজ গ্রুপগুলোতে শেয়ার করে দাও, পাশাপাশি অবশ্যই বন্ধুবান্ধবকে মেনশন দাও, সবাই ক্লাসে যাতে দ্রুত জয়েন হয়ে যায়। আমরা দ্রুত জয়েন হলেই তারপর আমরা ক্লাসে চলে যাব। দেখি আজকের লাইভ ক্লাস কে কে শেয়ার করে। ভাইয়া শেয়ার করে অবশ্যই কিন্তু আমাদের পেজে পারলে শেয়ারের ওই স্ক্রিনশটটা আমাকে দিবে। অবশ্যই তোমার জন্য আমি কিছু হলো দেওয়ার চেষ্টা করব, অবশ্যই সেটা স্টাডি ম্যাটেরিয়াল হবে, ঠিক আছে? তোমরা একটু দ্রুত শেয়ার এবং মেনশন দিয়ে দাও, দ্রুত, আর কথা না বাড়িয়ে দ্রুত শেয়ার এবং মেনশন দিয়ে দাও। সবাই চলে আসলে আমরা ইনশাল্লাহ আমাদের ক্লাস শুরু করে দিব। আমাদের সাথে যুক্ত হয়েছে ফাহমিদা, জয়িতা, তারপর আমি দেখতে পাচ্ছি হৃদয় যুক্ত আছে, নাইম যুক্ত আছে, সাব্বির যুক্ত আছে, মোস্তফা যুক্ত আছে, আরমান যুক্ত আছে, ফরহাদ, ইসরাত, সবাইকে আমাদের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদেরকে বলবো তোমাদের বন্ধুবান্ধব সবাইকে একটু দ্রুত মেনশন করে দাও। আমরা 2 মিনিটের মধ্যে ক্লাসে আমরা মূল আলোচনায় চলে যাব। তোমরা আর দেরি না করে একটু শেয়ার করে দাও। আমি সর্বোচ্চ সংখ্যক শেয়ার চাই ভাইয়া ক্লাসে, আমি সর্বোচ্চ সংখ্যক শেয়ার চাই, সর্বোচ্চ সংখ্যক। এখনও একজনও কিন্তু শেয়ার দেয় নেই, আমার এখানে কিন্তু উঠতেছে ভাইয়া। ইতিমধ্যে 22 জনের প্লাস লাইভ ক্লাসটি দেখছে। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো ভাইয়া, তোমরা যত শেয়ার দিবে আমাদের ক্লাসটি সবার মধ্যে ছড়িয়ে যাবে এবং আমরা অনুপ্রাণিত হব। বিশ্বাস করো, ট্রাস্ট করো, তোমাদের এইচএসসির প্রস্তুতি আমরা আমাদের পেজ থেকে ইনশাল্লাহ একদম ফ্রিতে তোমাদের জন্য ব্যবস্থা করে দিব। তোমরা সর্বোচ্চ সংখ্যক ক্লাসে উপস্থিত থাকবা। ফারহানা সাইদ, মেহরিন যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম, জয়ী, তারপর সঞ্জিনা আক্তার, সামান্তা, তোমরা রেগুলার যারা ক্লাস করছো আমার অবশ্যই মাথায় বিষয়টা আছে। আমরা ইনশাল্লাহ আজকে দুটো পয়েম একদম 25 ব্যাচ বলো 26 ব্যাচ, ভাইয়া আমি চাইলে 26 ব্যাচের কথা বিবেচনায় রেখে আমরা আরও কিছু নতুন পয়েম পড়তে পারতাম, বাট শুধুমাত্র সবার কথা বিবেচনায় রেখে আমরা 25 এবং 26 ব্যাচে আছে এমন দুটো পয়েম আমরা আজকে আলোচনা করব। রনি দাস যুক্ত হয়েছে, অবশ্যই ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। আমরা বেশি কথা বাড়াবো না, অনেক কলেজ থেকে যুক্ত হয়েছে। স্যার আমি তো দিছি, তুমি শেয়ার দিয়েছো, থ্যাংক ইউ ফাহমিদা। সবাই একটু শেয়ার দাও, সবাই একটু শেয়ার দাও, সবাই সর্বোচ্চ শেয়ার চাই আমি ক্লাসে। আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাব। আমাদের ইতিমধ্যে 5 মিনিট হয়ে গেছে, অনেকে যুক্ত হয়েছে। ফরহাদ স্যার আমি নিউ, আতিকুল্লাহ, মোহাম্মদ ফরহাদ, আমাদের ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমাকে। আনা সালভি যুক্ত হয়েছে। দেখো ভাইয়া তোমাদের এইচএসসি 25 ব্যাচ এবং 26 ব্যাচের জন্য 2 ব্যাচের জন্য ভাইয়া গুরুত্বপূর্ণ 2টা পয়েম ড্রিমসের, এগুলো কিন্তু প্রায় আমরা পরীক্ষায় দেখি, কখনো সামারি কখনো থিম। 25 ব্যাচের কিন্তু থিম নাই ভাইয়া, সামারি আছে। তাহলে ভাইয়া তোমরা সামারির জন্য পড়বা পয়েমটা ভালো করে। আর 26 ব্যাচ যারা, তোমাদের সামারিও আসতে পারে, থিমও আসতে পারে। আমি আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। দেখো আমরা মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা যে পয়েমটা পড়বো ড্রিমসের, এই পয়েমটা লিখেছেন ল্যাংস্টন হিউজ। ভাইয়া পয়েমটা লিখেছেন ল্যাংস্টন হিউজ। তোমরা যারা তোমাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট, অর্থাৎ তোমাদের যাদের স্বপ্ন ভাইয়া, যারা কমার্স থেকে বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিবে, ল ডিপার্টমেন্ট যাদের স্বপ্ন, কিংবা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী, তোমাদের জন্য এই পয়েমগুলো একেবারে খুঁটিনাটি পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে বলছে ল্যাংস্টন হিউজ, ভাইয়া ল্যাংস্টন হিউজ এই ড্রিমস পয়েমটা লিখেছেন এবং তিনি জন্মগ্রহণ করেছেন 1901 সালে এবং তিনি মৃত্যুবরণ করেছে আমরা দেখতে পাচ্ছি 1967, অর্থাৎ 1967 সালে তিনি মৃত্যুবরণ করেছে। আমরা যদি একটু পরে যাই তার সম্পর্কে একটু জানবো, আমরা একটু জানবো। দেখো
তার সম্পর্কে আমরা একটু জানবো। এই জায়গায় আমরা পয়েটস ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। কন্ট্রিবিউশন ভাইয়া আমেরিকান পয়েট, ভাইয়া আমেরিকান পয়েট কে? এ ল্যাংস্টন হিউজ। ভাইয়া ল্যাংস্টন হিউজ তাহলে কোন জায়গার, কোন দেশের পয়েট? আমরা এই ক্লাসের মাধ্যমে আমরা জানতে পারলাম, সাবিহা জান্নাত যুক্ত হয়েছে, ঠিক আছে, অনেকে যুক্ত হয়েছে। স্যার নোট করব, অবশ্যই নোট করা তো তোমার জন্য উপকার হবে, ঠিক আছে, নোট করলে তো অবশ্যই ভালো এই ইনফরমেশনগুলো। দেখো তার অবদান আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই কবি কোথাকার কবি? আমেরিকান ভাইয়া, ঠিক আছে, নোবেলিস্ট ছিল তিনি, তার মানে তিনি একজন ঔপন্যাসিক ছিল। কি ছিল? ঔপন্যাসিক ছিল, ঔপন্যাসিক ছিল। এবং আমরা দেখতে পাচ্ছি তিনি আরও একটা জিনিস ছিল, প্লেরাইট ছিল, ঠিক আছে। প্লেরাইট মানে তোমরা সবাই জানো নাট্যকার। ভাই প্লেরাইট মানে কি? নাট্যকার ছিলেন। তাহলে তিনি একাধারে তিনি ঔপন্যাসিকও ছিলেন, নাট্যকারও ছিলেন, এবং তিনি একজন আমেরিকান পয়েট ছিলেন। ভাই হিউজ ওয়াজ অলসো এ লিডার অফ দ্য হার্লেম রেনেসা। ভাই হার্লেম রেনেসা জিনিসটা কি? এই বিষয়টা তোমাকে জানতে হবে। হার্লেম রেনেসা কি? ভাই নিউ ইয়র্কের একটা জায়গার নাম, অর্থাৎ আমেরিকার নিউ ইয়র্কের একটা জায়গার নাম হলো হার্লেম। ওই জায়গায় 1920 থেকে 1930 শতকের দিকে, ওই দশকের দিকে ভাইয়া একটা সাংস্কৃতিক বিপ্লব হয়েছে, সাংস্কৃতিক বিপ্লব হয়েছে। ওই বিপ্লবটাকে বলা হয় হার্লেম রেনেসা, যেখানে সাহিত্য এবং মিউজিক, সঙ্গীতের একটা বিপ্লব আমরা লক্ষ্য করেছি, যেটাকে ইতিহাসে হার্লেম রেনেসা হিসাবে স্বীকৃতি দিয়েছে। এবং ওই হার্লেম রেনেসার একজন উল্লেখযোগ্য, ওই বিপ্লবের একজন উল্লেখযোগ্য কবি ছিলেন কে? এই ল্যাংস্টন হিউজ। আমরা তাহলে এই কবি সম্পর্কে আমরা জানতে পারলাম। আমরা একটু সামনের দিকে যদি যাই, দেখো এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার সাহিত্যকর্মগুলো আমরা একটু দেখে নেই। উপন্যাস কি কি আছে? নট উইদাউট লাফটার। ভাইয়া আর কি কি দেখতে পাচ্ছি? দ্য ওয়েস অফ হোয়াইট ফক্স। ভাইয়া আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি সিম্পল স্পিক হিজ মাইন্ড। ভাইয়া 4 নম্বরে দেখতে পাচ্ছি সিম্পল টেক্স এ ওয়াইফ। ভাইয়া এই চারটা তার গুরুত্বপূর্ণ 4টা উপন্যাস। পুষ্পিতা দত্ত যুক্ত হয়েছে, রাব্বি, সবাইকে স্বাগত আমাদের ক্লাসে। যারা এখনও শেয়ার করো নাই, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভাই আজকের ক্লাসের পর পুরো পয়েন্টটা একেবারে খুঁটিনাটি তুমি প্রত্যেকটি বিষয় জানতে পারবে ভালোভাবে, ঠিক আছে, একদম প্রত্যেকটা বিষয় তুমি ভালোভাবে জানতে পারবে। এবং ক্লাস শেষে আমরা সামারি এবং থিম দুইটাই তোমাদেরকে দেখাই দিব। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, আমরা সামারি এবং থিমের মধ্যে যে একটা পার্থক্য বিরাজমান রয়েছে, এই বিষয়টা আমরা বুঝি না। অনেক সময় সামারির জায়গায় থিম লিখে দিই, থিমের জায়গায় সামারি লিখে দিই। এই বিষয়গুলো আজকের ক্লাসের মাধ্যমে তুমি একদম পরিষ্কার হয়ে যাবে পানির মতো, ঠিক আছে। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তার উপন্যাসগুলো। আমরা তার পোয়েমস অর্থাৎ তার কবিতাগুলো আমরা দেখতে পাচ্ছি এই জায়গায়। তার গুরুত্বপূর্ণ যে কবিতাগুলো আছে আমরা এই জায়গায় নিয়ে আসছি। ল্যাংস্টন হিউজের, আমরা কার পোয়েম পড়ছি? ড্রিমসের ল্যাংস্টন হিউজের দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার। ভাইয়া 2 নম্বর আমরা কি দেখতে পাচ্ছি? মাদার্স টু সন। 3 নাম্বার আজকে যে পয়েমটা পড়বো সেই পয়েমটাও কিন্তু উল্লেখযোগ্য একটা পয়েম, সাহিত্যকর্ম। তার এটার নাম কি ভাই? ড্রিমস। এটার নাম কি? ড্রিমস। স্যার পৃষ্ঠায় কত নাম্বার? পৃষ্ঠায় ড্রিমস নামে একটা ইউনিট আছে, ড্রিমস নামে একটা ইউনিট আছে, ওখানে খুলে দেখো, ঠিক আছে, ওখানে খুলে দেখো। এগুলো বইয়ে ইনফরমেশনগুলো সব পাবা না, শুধু পয়েমটা পাবা, ঠিক আছে। এগুলো তোমার অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। দেখো পয়েমস, ভাইয়া আরও পয়েম আছে। দ্য ওয়েরি ব্লুজ, ভাইয়া লেট আমেরিকা বি আমেরিকা অ্যাগেইন। ভাইয়া লাস্ট ওয়ান আমরা যেটা দেখতে পাচ্ছি 6 নম্বরে, লাইফ ইজ ফাইন। এটা পরীক্ষা অনেকবার আসছে, অ্যাডমিশনে অনেকবার অনেক জায়গায় আসছে, লাইফ ইজ ফাইন। এটা কার পয়েম ভাইয়া? এটা হলো যে ল্যাংস্টন হিউজের একটা গুরুত্বপূর্ণ পয়েম, উল্লেখযোগ্য পয়েম, ঠিক আছে। আমরা মূল পয়েমে চলে আসছি। আমরা তোমাদের থেকে জানতে চাইবো, স্যার পৃষ্ঠা নাম্বার কত? আমার কাছে তো এখন হাতে বই নাই, আমি পৃষ্ঠা নাম্বার বলতে পারবো না। এটা সম্ভবত ইউনিট 6-7 দিকে হবে এই নতুন বইয়ের, ঠিক আছে, 26 ব্যাচের। তোমরা ড্রিমস নামে একটা ইউনিট আছে, ওটা দেখতে পারো। ওখানে তোমরা একটু পেজ উল্টালে আশা করি পেয়ে যাবা। কেউ যদি জানো অবশ্যই পেজ নাম্বারটা দিয়ে দাও। আলভি অনেককে, আনাস আলভি অনেককে, আনাস অনেককে মেনশন দিয়েছে, থ্যাংক ইউ ভাইয়া। দেখো আমরা তোমাদের থেকে আস্তে আস্তে জানতে চাইবো ভাইয়া, হোল্ড ফাস্ট টু ড্রিমস। ভাইয়া আমরা তোমাদের কাছে প্রথম প্রশ্ন, হোল্ড শব্দটা এটার মানে কি? ধরা বা আঁকড়ে ধরা। ভাইয়া ধরা বলতে পারো মানে কোনো কিছুকে তুমি বলতে পারো লুফে নেওয়া,
এক কথায় আমরা হোল্ড মানে কি বুঝি, ধরাকে বুঝি। আমার প্রশ্ন হলো হোল্ড এটা কোন পার্টস অফ স্পিচ? তোমাদের কাছে আমার প্রশ্ন, হোল্ড কোন পার্টস অফ স্পিচ? ভাই বলা হচ্ছে হোল্ড ফাস্ট। ফাস্ট মানে তোমরা সবাই জানো, ফাস্ট মানে এই জায়গায় ফাস্ট মানে তোমার অন্য কোনো মিনিং বহন করছে না। এখানে মূলত বোঝাচ্ছে ধরতে বলছে, কিভাবে ধরতে, আঁকড়ে ধরে, মানে শক্ত করে ধরতে অর্থে এই জায়গায় ফাস্ট শব্দটা ব্যবহার হয়েছে। তাইলে আমরা এক কথায় বলতে পারি হোল্ড ফাস্ট। হোল্ড ফাস্ট এটার মানে হলো দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে বলেছে, দৃঢ়ভাবে আঁকড়ে ধরা। ভাইয়া আমার প্রশ্ন তোমাদের কাছে ছিল হোল্ড এটা কোন পার্টস অফ স্পিচ? হোল্ড এটা কোন পার্টস অফ স্পিচ? আরমান বলছে ভার্ব, তারপর মেহেদি বলছে ভার্ব। দেখো মেহেদি বলছে ভার্ব, ভেরি গুড, সবাই বলছে ভার্ব, ভেরি গুড। দেখো তাহলে হোল্ড যদি ভার্ব হয় ভাইয়া, এই হোল্ড কিভাবে ধরবো? শক্ত করে ধরো, আঁকড়ে ধরো, দৃঢ়ভাবে। তাইলে এই যে ফাস্ট এই কথাটা তুমি লক্ষ্য করছো কিনা আমি জানি না, ফাস্ট কথাটা হোলকে মডিফাই করছে। অর্থাৎ ফাস্ট এটা কাকে বলছে, কাকে মিনিং করছে? ফাস্ট মানে জোরে ধরো বা দৃঢ়ভাবে ধরো, শক্ত করে ধরো। ভাইয়া শক্ত করে এটা কাকে বলছে? এই ধরাটাকে বলছে। তার মানে হোল্ডকে মডিফাই করতেছে, তার মানে ভার্বকে মডিফাই করতেছে। ভার্বকে মডিফাই করে কোন পার্টস অফ স্পিচ? তার মানে ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। তাহলে আমরা বলতে পারো এই ফার্স্টটা একটা অ্যাডভার্ব, এই ফার্স্টটা একটা কি ভাইয়া? অ্যাডভার্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি হোল্ড ফাস্ট অর্থাৎ শক্ত করে আঁকড়ে ধরো। ভাইয়া এখানে টুটা একটা প্রেপোজিশন, ভাইয়া টুটা একটা প্রেপোজিশন। তাহলে আমার তোমাদের কাছে প্রশ্ন, টু যদি প্রেপোজিশন হয়, প্রেপোজিশনের পর কোন পার্টস অফ স্পিচ থাকে? দেখি বলো তো ভাইয়া, একেবারে সহজ, পানির মতো সহজ। প্রেপোজিশনের পরে কোন পার্টস অফ স্পিচ থাকে? দেখি একটু দ্রুত বলো তো ভাইয়া। পিতা দত্ত, তোমরা যারা কমেন্টে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছো তোমাদের জন্যই আমাদের ক্লাস। তোমাদের প্রস্তুতি যাতে 100 হয় ভাইয়া, আমাদের ক্লাস একদম চলমান থাকবে। পরীক্ষা যতদিন হবে না, ফার্স্ট ইয়ার ফাইনাল বা 25 ব্যাচের, আমরা ক্লাস চলমান রাখবো। রায়ান বলছে নাউন, ভ্যারি গুড, ও সক্রিয় অংশগ্রহণ করছে। মেহেদি, সিদ্ধাতুল মুনতাহা, ভেরি গুড। প্রেপোজিশনের পর কি বসে? নাউন বসে। তার মানে ড্রিমস একটা নাউন। বলা হচ্ছে এই লাইন দ্বারা আমরা বুঝতে পারলাম দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। কাকে আঁকড়ে ধরতে বলছে? স্বপ্নটাকে আঁকড়ে ধরতে বলেছে। তোমরা তোমাদের স্বপ্নটাকে আঁকড়ে ধরো, মা বাবার স্বপ্ন পূরণ করো, নিজের স্বপ্ন পূরণ করো, একদিন তুমি তোমার স্বপ্নের সমান বড় হও, আমরা এই প্রত্যাশা রাখি। দেখো ফর ইফ ড্রিমস ডাই, এই জায়গায় ফরটা কোন পার্টস অফ স্পিচ? দেখি আমাকে একটু বলো তো। এইটা কঠিন আছে ভাইয়া, এইটা কঠিন আছে। ফরটা কোন পার্টস অফ স্পিচ? এটা কিন্তু কঠিন আছে। দেখি কে বলতে পারে? আমি এই সুযোগে এটা একটু পড়াই দিই। কেননা যদি ইফ মানে তোমরা সবাই জানো, যদি ইফের পরে অবশ্যই একটা সাবজেক্ট আসছে, ড্রিমস, এটা কিন্তু সাবজেক্ট ভাইয়া, ড্রিমস কিন্তু সাবজেক্ট। তাহলে সাবজেক্টের জায়গায় কে বসে? নাউন বসে। তাহলে ড্রিমসটা একটা নাউন। কেননা যদি ড্রিমস ডাই, অর্থাৎ ডাই মানে মারা যাওয়া, এই জায়গায় ডাই শব্দটা ব্যবহার হয়েছে ভার্ব হিসাবে। কি হিসাবে? ভার্ব হিসাবে। তাহলে কেননা যদি স্বপ্ন মারা যায়। আচ্ছা, অনেকে অনেক রকম আনসার করছে, আমরা একটু দেখি। আচ্ছা এই জায়গায় অনেকে লিখছে কনজাংশন। দেখি তোমরা খুবই স্মার্ট হয়ে গেছো। তোমরা আমাদের পেজের সাথে থেকে তোমরা নিজেরাও স্মার্ট, আমাদের পেজও স্মার্ট, আমাদের ক্লাসও স্মার্ট, তোমরাও স্মার্ট, সবাই আলহামদুলিল্লাহ পারতেছে। দেখো ফর অনেকে একসময় বললে আমাদেরকে আনসার দিত ভাইয়া প্রেপোজিশন, ভাইয়া কিন্তু এই ফরটা প্রেপোজিশন না, এই ফরটা প্রেপোজিশন না, এই ফরটা এই জায়গায় কনজাংশন হিসাবে ব্যবহার হয়েছে। কি হিসাবে? কনজাংশন হিসাবে। বলা হচ্ছে কেননা যদি ড্রিমস ডাই, স্বপ্ন যদি মারা যায়। তোমাদের কাছে আমার প্রশ্ন, স্বপ্ন কি কখনো মারা যেতে পারে? তোমাদের কাছে আমার প্রশ্ন, একটা ব্যক্তি বা প্রাণী যার প্রাণ আছে সে মারা যাবে, কিন্তু স্বপ্ন তার তো প্রাণ নাই, তাহলে স্বপ্নটা কেন মারা গেছে? দেখি তোমার মতো করে তুমি আনসার দাও। ইংরেজি দরকার নাই, ইংরেজির ভাষা দরকার নাই, এখানে স্বপ্ন কেন মারা গেছে তোমার মতো করে তুমি আনসার দাও। দেখি তুমি তোমার মতো করে আমার আনসার দাও। দেখি তোমার মতো করে তুমি আমার আনসার দাও। এই একজনে বলছে পার্সনিফিকেশন, আমি বলতে চাচ্ছি তোমার মতো করে তুমি আনসার দাও।
দ্রুত দ্রুত আনসার করো। আচ্ছা, তুমি তোমার এই যে প্রিয় মানুষ থাকে না, এই যে আজকে মা দিবস, আমি সকল মাকে এই আজকের এই মা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং সকল মা হাজার হাজার বছর ধরে বেঁচে থাকুক সবার অন্তরে, ঠিক আছে, সকল সন্তানের অন্তরে। ধরে রাখতে পারে নাই তা মারা গেছে না স্যার? স্বপ্ন মারা যায় না, আসলেই মারা যায় না নাকি? আচ্ছা, আজকে অনেকেই নতুন আমি দেখতে পাচ্ছি লাইফের সাথে রিলেট করছে ড্রিমকে। আচ্ছা স্যার, এটা সামারির জন্য পড়াচ্ছেন? অবশ্যই সামারির জন্য পড়াচ্ছি তোমাদের। 25 ব্যাচ সামারি, 26 ব্যাচ সামারি থিম, দুইটাই লাগবে কাজে। সামনে আমি সামারিও পড়াবো, থিমও পড়াবো, কীভাবে লিখতে হয়, কী বিষয়, সামারি থিমের পার্থক্য কী, সব বলে দিব। একটু ধৈর্য ধরো ভাইয়া। এখানে মূলত বোঝাচ্ছে স্বপ্ন নাকি মারা যায়। তুমি তোমার প্রিয় মানুষকে অনেক সময় বলো না, পরি বলে আখ্যায়িত করো না, এই তুমি তো চাঁদের চেয়ে সুন্দর। অনেক সময় তুমি বলো না, আসলেই কি সে চাঁদ? চাঁদ তো নয় সে, একটু পাম দিচ্ছ আর কি, একটু তেল দিচ্ছ আর কি তাকে, যাতে সম্পর্কটা অটুট থাকে। ভাইয়া অনেকে ভাববে আমিও মনে হয় এরকম পাম দেয়, স্বপ্ন যেন মারা যায় সেজন্য আঁকড়ে ধরতে বলা হচ্ছে। ড্রিম ইজ, আচ্ছা তোমাদের কমেন্টও মাঝে মাঝে আমি পড়ছি। দেখো দেখো একটু আমি তোমাদেরকে বলি, বিষয়টা হলো যে দেখো এই জায়গায় যেমন আমরা অনেক সময় বলি তোমাকে দেখতে তো চাঁদের মতো লাগছে আজকে, তোমাকে দেখতে পরীর মতো লাগছে। এই যে আমি কোনো একটি মানুষকে আমি একটি তুলনা করলাম, উপমা দিলাম, ভাইয়া এই সম্পর্কে যদি আমি বলি, এই যে আমি একটা তুলনা দিলাম বা উপমা দিলাম, এই জায়গায় এটা ইংরেজির ভাষায়, ইংরেজি সাহিত্যের ভাষায় এটাকে বলা হয় ফিগার অফ স্পিচ, এটাকে বলা হয় ফিগার অফ স্পিচ। আমি এটা সম্পর্কে একটু তোমাদেরকে বিস্তারিত জানাতে চাচ্ছি, তোমরা অবশ্যই নোট নিবা, আর যারা স্ক্রিনশট নেওয়ার অবশ্যই স্ক্রিনশট নিবা। দেখো ফিগার অফ স্পিচ জিনিসটা কি ভাইয়া? ফিগার অফ স্পিচ জিনিসটা কি? বাক্যে উপমা বা শব্দের আলংকারিক ব্যবহারকে ফিগার অফ স্পিচ বলে, অর্থাৎ তুলনা করে তাকে আমরা ফিগার অফ স্পিচ বলি। ভাই একটু এক্সাম্পল দিয়ে বুঝান না। এই ফিগার অফ স্পিচের মধ্যে অনেকগুলা প্রকারভেদ আছে, ফিগার অফ স্পিচের মধ্যে অনেকগুলা প্রকারভেদ আছে। স্যারের এক্সপিরিয়েন্স অনেক ভালো, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, জিরো এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তোমাদের থেকে মাঝে মাঝে আমি গল্প শুনে, তোমাদের কথা শুনে আমি এক্সপিরিয়েন্স অর্জন করি। দেখো বলা হচ্ছে এই যে তোমার কি উপমা বা আলংকারিক ব্যবহারকে ফিগার অফ স্পিচ বলা হয়। এগুলো অনেকগুলো প্রকারভেদ আছে, তার মধ্যে একটা হলো পার্সনিফিকেশন। তো পার্সনিফিকেশন আমি কখন বলবো একটু দেখো, ব্যক্তির উপরে প্রকাশ। ব্যক্তির উপরে প্রকাশ বলতে কি ভাইয়া? কোনো কিছু ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো আচরণ করে। ভাইয়া ব্যক্তি না হয়ে ব্যক্তির মতো আচরণ কীভাবে করে? ভাইয়া স্বপ্ন কি কোনো ব্যক্তি? কখনোই কোনো ব্যক্তি না, কিন্তু আচরণ করতেছে ব্যক্তির মতো। কেমন ভাইয়া? ব্যক্তি যেরকম মারা যায়, স্বপ্ন নাকি মারা যায়। তাহলে ব্যক্তি না হয়েও, তোমরা নোট নিতে পারো, ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো আচরণ করলে অথবা তুলনা করলে ব্যক্তির মতো আচরণ করলে তখন আমরা এই ফিগার অফ স্পিচটাকে মানে ইংরেজি সাহিত্যের হিসেবে আমরা তাকে পার্সনিফিকেশন বলবো। ভাই কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝান। দেখো এখানে কি বলছে? দিস পিকচার সেইস এ লট। বলা হচ্ছে এই ছবিটা অনেক কথা বলে। ভাইয়া ছবি কি কখনো কথা বলতে পারে? কখনোই পারে না ছবি কথা বলতে। তাহলে এই জায়গা যে বলা হচ্ছে ছবি কথা বলে, তাহলে ছবি তো বস্তু, কথা বলতে পারে না, কিন্তু বস্তুটাকে ব্যক্তির মতো করে আচরণ করছে, এই জন্য এটাকে বলা হয়, এই লাইনটাকে ফিগার অফ স্পিচটাকে বলা হয় পার্সনিফিকেশন। ভাইয়া দেখো, মাই কম্পিউটার ওয়ার্কস ভেরি হার্ড। ভাইয়া আমার কম্পিউটার অনেক কঠোর পরিশ্রম করে। ভাইয়া কঠোর পরিশ্রম তো করে মানুষ, তাহলে কম্পিউটার কিভাবে করে? তার মানে এটা বস্তু হয়েও ব্যক্তির মতো আচরণ করছে। একইভাবে লাস্ট ওয়ান দেখো, মোবাইল ইজ মাই ফ্রেন্ড। ভাইয়া আমাদের ফ্রেন্ড হয় আরেকটা ব্যক্তি, আরেকজন মানুষ। তাহলে কিভাবে এখানে মোবাইল ফ্রেন্ড হতে পারে? তার মানে মোবাইলটাকে তুমি ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো আচরণ বুঝাচ্ছে, ঠিক আছে। তাইলে এখানে কি বোঝাচ্ছে? এখানে কি বোঝাচ্ছে? এখানে ব্যক্তি না হয়ে ব্যক্তির মতো আচরণ বুঝালে তখন তাকে আমরা কি বলবো? তখন আমরা তাকে বলবো পার্সনিফিকেশন। এই জায়গাটা এবার লক্ষ্য করো ভাইয়া, এই জায়গাটা একটু লক্ষ্য করো। ফর ইফ ড্রিমস ডাই, অর্থাৎ স্বপ্ন যদি মরে যায়, ভাইয়া স্বপ্ন যে মরে যায়, এটা যে পার্সনিফিকেশনের একটা এক্সাম্পল। তোমরা কি এই জিনিসটা বুঝছো কিনা? স্যার আজকে কততম ক্লাস আমার নিজেরও মনে নাই, করাচ্ছি ইনশাল্লাহ, এটা চলমান থাকবে। তোমরা যদি রেগুলার ক্লাস করো ইনশাল্লাহ এটা চলমান থাকবে, ঠিক আছে। আমাকে একটু তোমরা বলো, ইফ
ফর ইফ ড্রিমস ডাই, এটা যে পার্সনিফিকেশন, তোমরা সবাই বুঝছো কিনা ভাইয়া? বুঝতে সবাই কমেন্ট করে জানাও পার্সনিফিকেশন যে বুঝছো কিনা, এটা ফিগার অফ স্পিচের। ভাইয়া এই ধরনের প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনে আসে তোমাদের, এটা বুঝছো কিনা? এটা বুঝছো কিনা? এটা বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, সবাই কমেন্ট করে জানাও, দ্রুত কমেন্ট করে জানাও। তোমাদের আমি সর্বোচ্চ রেসপন্স চাচ্ছি। সঞ্চিতা অর্পি, ভাইয়া বুঝছি ভাইয়া, ক্লসের উপর একটা ক্লাস নিয়েন। ক্লসের উপর ক্লাস তো নিব। তুমি কি 25 নাকি 26 ব্যাচ? ক্লসের এটা বেসিক ক্লাস, ঠিক আছে? তোমাকে বেসিক ক্লাস ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। রাফি হাসান, যারা কিছু আছে নীরবে ক্লাস করে, কোনো কমেন্ট করে না, তারা আজকে একটু বলো না ভাইয়া এটা বুঝছো কিনা। তোমাদের মুখ দিয়ে দুই একটা কথা বের করো না, আমরা অনুপ্রেরণা পাবো, সত্যি বলছি। দেখো, হ্যাঁ বুঝছি। রোজা তাবাসুম বুঝছি। বুঝি নাই স্যার। আলবি, আরেকবার বুঝাই দিচ্ছি। দেখো, ড্রিমস এটা কি ব্যক্তি? কখনোই ব্যক্তি না। কিন্তু ড্রিমস ডাই মৃত্যুবরণ তো করে তারা, ব্যক্তিরা। তাহলে এটা ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো আচরণ করছে। তাহলে এরকম যদি ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো আচরণ করে, তখন তাকে আমরা পার্সনিফিকেশন বলবো। এটা ফিগার অফ স্পিচ, ইংরেজি লিটারেচারের একটা টার্ম, ঠিক আছে? ইংরেজি সাহিত্যের একটা টার্ম। দেখো, এই একজনে কি বলছে, বিস্কা বার্সা কামব্যাক। বার্সেলোনার আপডেট কি একটু জানাইও, কমেন্টে জানাইও। 2025, তাইলে তোমার এই মুহূর্তে টু দ্য পয়েন্ট পড়া উচিত। ক্লসটা এই মুহূর্তে না পড়ে, হ্যাঁ পড়তে পারো, কিছুটা ইউটিউবে ভিডিও দেখতে পারো, বাট টু দ্য পয়েন্ট। ফারহানা, ভেরি গুড, বুঝছো। দেখো এবার আসো, এইবার যে বিষয়টা আমরা তোমাদেরকে দেখাবো, এই লাইনটা, লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড। ভাইয়া জীবনকে বলা হচ্ছে একটা ডানাভাঙ্গা পাখি। জীবন হলো একটা ডানাভাঙ্গা পাখি। ভাইয়া আমার প্রশ্ন হলো, জীবনকে আর পাখিকে তুমি কি এক করতে পারবা? জীবন একটা জিনিস, পাখি আর একটা জিনিস। পাখির তো প্রাণ আছে ভাই, জীবন তো এটা অদৃশ্যমান কোনো কিছুকে বোঝাচ্ছে। তাহলে এটা আর এটা কি এক? ভাই এখানে যদি বলতাম আমি নজরুল, এখানে যদি বলতাম আমি রবীন্দ্রনাথের সাথে নজরুলের তুলনা করছি, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, তুমি নজরুলের সাথে রবীন্দ্রনাথের তুলনা করছি, তাহলে দুইজনের আচরণ কিন্তু একই। জীবনের বৈশিষ্ট্য আর পাখির বৈশিষ্ট্য কি কখনো এক হতে পারে না। তাইলে এই জায়গায় আরেকটা ফিগার অফ স্পিচ ব্যবহার হয়েছে। একটু ধৈর্য ধরো, আমি জানি তোমরা এই বিষয়টা এখনো বুঝো নাই, আমাকে একটু সময় দাও। আমি সামনের দিকে কিছু এক্সপ্লেনেশন তোমাদেরকে দিব, যার মাধ্যমে তোমরা বুঝতে পারবা। দেখো, লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড। আমি আগে তোমাকে এখানে পার্টস অফ স্পিচগুলো একটু চিনে যাই। লাইফ একটা নাউন ভাইয়া, সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে। ইজ একটা ভার্ব, এখানে মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। এই ভার্বের আরও একটা ব্যাখ্যা আছে, আমি একটু পরে যাচ্ছি। এই জায়গায় দেখো, বার্ড একটা নাউন ভাইয়া, এই বার্ডের আগে ব্রোকেন উইংড, এটা একটা অ্যাজেক্টিভ। এই অ্যাজেক্টিভটা দেখো পরপর দুইটা শব্দ হাইফেন দিয়ে যুক্ত হয়ে অ্যাজেক্টিভ হয়েছে। এই জন্য ব্রোকেন এবং উইংড দুইটাকে আমরা একসাথে বলবো হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এটা কোন ধরনের অ্যাডজেক্টিভ? হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এই যে হাইফেন আছে, হাইফেন দ্বারা দুটো অ্যাডজেক্টিভ যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করবে, তখন তাকে আমরা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলবো। এখন প্রশ্ন হলো ভাইয়া, এই যে এইটা কি? তাহলে ভাইয়া এটা যদি নাউন হয়, এটা যদি অ্যাডজেক্টিভ হয়, আর এইটা একটা কি হবে? ডিটারমিনার। এই একটা কি ভাইয়া? ডিটারমিনার। ভাইয়া এই কি? ডিটারমিনার। তাইলে একটা জিনিস তুমি লক্ষ্য করো, জীবনকে পাখির সাথে তুলনা করছে। কি পাখি? লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড। জীবনটা হলো ডানা ভাঙা পাখির মতো। এবার একটা জিনিস লক্ষ্য করো, এবার একটু সামনে আসো ভাইয়া, এই জিনিসটা লক্ষ্য করো। আমরা বলছিলাম ফিগার অফ স্পিচ নামে একটা জিনিস শিখছিলাম, যেটাকে আমরা উপমা বা আলংকরিক বলতেছিলাম। এই ফিগার অফ স্পিচের অনেকগুলো প্রকারভেদ আছে, তার মধ্যে আমরা একটা শিখে ফেলছি, পার্সনিফিকেশন। এগুলো পরীক্ষা আসে কিন্তু অ্যাডমিশনে। ভাইয়া আমরা এখন যেটা শিখবো, সিমিলি আর কি ভাইয়া? মেটাফোর। আমরা শিখবো সিমিলি আর কি? মেটাফোর। এই দুইটা জিনিস তোমাকে শিখতে হবে। দুইটা অনেকটা সিমিলার, জাস্ট সামান্য একটু ডিফারেন্স আছে। দেখো ভাইয়া, কোনো ব্যক্তি যদি লাইক অ্যাস রিসেম্বল দিয়ে দুটি ভিন্ন ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে তুলনা বোঝায়, তাই সিমিলি। ভাইয়া বুঝি নাই, একটু এক্সাম্পল দেখো তারপরে বুঝবা। ভাইয়া হি মানে কি বোঝাচ্ছে? হি মানে একটা ব্যক্তি। ভাইয়া টাইগার মানে কি বোঝাচ্ছে? এটা একটা প্রাণী বলতে পারো। কি প্রাণী?
এই যে টাইগার যেটা বনে থাকে, ঠিক আছে? তাহলে বলো এই যে ব্যক্তি এবং একটা প্রাণী, এই দুইটার বৈশিষ্ট্য কি কখনো এক হতে পারে? কয়েকটা ইম্পর্টেন্ট প্যাসেজের সাজেশন দিব ভাইয়া। যারা 25 ব্যাচ তাদের জন্য কী সাজেশন, তাদের আসেই 2-3টা পয়েম, কিন্তু 26 ব্যাচের জন্য আমি তোমাকে প্রেফার করবো সামারি থিমের জন্য তোমরা আগে টেক্সচুয়াল যে পয়েমগুলো আছে টেক্সচুয়াল পয়েমগুলো শেষ করবা। আর তোমাদেরকে তো আমি অলরেডি একটা সাজেশন দিয়েছি, যারা সাজেশন পাও নাই এখনও আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এরকম আসলো কেন দেখো, 0162121627778, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিও, আমি তোমাদেরকে অবশ্যই সাজেশনটা দিয়ে দিব, ঠিক আছে? একটু ধৈর্য ধরো ভাইয়া। হি একটা ব্যক্তি, মানুষ, আর এখানে এটা একটা প্রাণী অর্থাৎ টাইগার, তাহলে দুইটা কি একই জিনিস? ও হাঁটতে পারে, সব কিছু বুঝে, সব কিছু চলতে পারে, নিজের জ্ঞান খাটিয়ে কাজ করতে পারে, ও তো এটা পারে না। ও থাকে বনে, ও থাকে এই যে আমরা যে পৃথিবীতে বাস করছি। দেখো সবার কমেন্ট কিন্তু পড়া সম্ভব হচ্ছে না, ঠিক আছে? দেখো তার মানে এই যে হি এবং টাইগার, ওরা দুইজন কিন্তু দুই বৈশিষ্ট্যের জিনিস, কিন্তু ওদের সাথে তুলনা করা হচ্ছে হি ইজ অ্যাজ ডেঞ্জারাস এ টাইগার। তার মানে সে অনেকটা টাইগারের মতো, বাঘের মতো ভয়ানক। তাহলে আমার প্রশ্ন হলো, হির সাথে টাইগারের তুলনা করছে, কিন্তু দুইটার বৈশিষ্ট্য এক হইতে পারে না। তাহলে তুলনা যদি করে তাইলে হয় সিমিলি হবে, নাহলে মেটাফোর হবে, হয় সিমিলি হবে, নাহলে মেটাফোর হবে। তোমরা আমার সাথে একবার করে মুখস্থ করো ভাইয়া, দুইটা ব্যক্তি বা বস্তু বা কোনো একটা জিনিসের সাথে তুলনা করছে এবং দুইটার বৈশিষ্ট্য আলাদা, দুইটার বৈশিষ্ট্য কিন্তু কখনোই এক না, এই দুইটার বৈশিষ্ট্য আলাদা। এবং বলা হচ্ছে, একটু ধৈর্য ধরো, আমি একটু কিছু কমেন্ট দেখিনি, একটু ধৈর্য ধরো, 30 সেকেন্ড আমি একটু সময় নিচ্ছি ভাইয়া। 30 সেকেন্ড আমি একটু সময় নিচ্ছি। একটু আচ্ছা এবার আসো, দেখো তার মানে এই দুইটা জিনিস এক না, এইটার বৈশিষ্ট্য এক না, তবে এদের সাথে তুলনা করা হয়েছে। এবং এই তুলনার ক্ষেত্রে যদি তোমার লাইক, অ্যাস, রিসেম্বল এই 3টা শব্দ ব্যবহার হয়, তাহলে তুমি বলবা এটাকে সিমিলি। আর এই 3টা শব্দ ব্যবহার না করে যদি তুলনা করা হয়, তাহলে আমরা বলবো মেটাফোর। ভাইয়া আরেকটু বুঝান, একটু শেষ পর্যন্ত থাকলে ভালো করে বুঝবা। দেখো একই জাতীয় বস্তু বিষয়ের মধ্যে তুলনা হলে সিমিলি হবে না। এই যে একটু আগে বললাম, একই বৈশিষ্ট্য হলে, এখানে লায়ন এখানে টাইগার, দুইজন কিন্তু একই বৈশিষ্ট্য, তাইলে তুমি জীবনও এটার সিমিলি মেটাফোর হবে না ভাইয়া, একই বৈশিষ্ট্য হলে হবে না। নজরুল উনিও কবি, শ্যালি উনিও কবি, তাইলে ওদের মধ্যে তুলনা করা হয়েছে, এটা জীবনও কি হবে না ভাইয়া, এটা কোনো সিমিলি বা মেটাফোর হবে না। এমন বৈশিষ্ট্য হইতে হবে, এটা এক বৈশিষ্ট্য, ওইটা আরেক বৈশিষ্ট্য, ওর সাথেও তুলনা হয়েছে। তাহলে এবার একটু এই জায়গাটা দেখো, মেটাফোর ভাই, মেটাফোর আর সিমিলি সেম জিনিস, দুইটা জিনিসের সাথে তুলনা হবে, দুইটার বৈশিষ্ট্য আলাদা, একটাতে লাইক অ্যাস রিসেম্বল থাকবে, আরেকটাতে থাকবে না। পার্থক্য দেখলে বুঝে যাবা, এই পেজ শুধু বুঝতে হবে। সিমিলি মেটাফোর পারার জন্য তোমাকে শুধু এই পেজটা বুঝতে হবে ভাই, সিমিলি কি, মেটাফোর কি। এবার আসো, সিমিলিতে লাইক থাকবে, অ্যাস থাকবে, অ্যাস ডট ডট অ্যাস থাকবে, রিসেম্বল থাকবে, অ্যাজ ইফ থাকবে, ইত্যাদি ব্যবহৃত হয়। কিন্তু ভাইয়া এই মেটাফোরে লাইক, অ্যাস ডট অ্যাস, রিসেম্বল ইত্যাদি ব্যবহৃত হয় না। যদি না হয়ে তুলনা করে তাহলে হবে মেটাফোর। ভাইয়া এক্সাম্পল দিয়ে বুঝান, তামিম আর টাইগার দুইটা কি একই জিনিস? তামিম ক্রিকেটার, টাইগার হলো একটা বাঘ, একটা প্রাণী, বনে জঙ্গলে থাকে, দুইটার বৈশিষ্ট্য কি এক না। যদি তামিমের সাথে সাকিবের তুলনা হইতো ভাই, তাহলে কিন্তু সিমিলি মেটাফোর হইতো না, দুজনে একই বৈশিষ্ট্যের মানুষ। কিন্তু এখানে এমনভাবে তুলনা করা হয়েছে যেটা জীবনও সম্ভব না, অসম্ভব। এই অসম্ভবকে যখন তুলনা করা হবে, এর মধ্যে অ্যাস আছে, তাইলে ভাইয়া এটা হয়ে যাবে সিমিলি। কি হবে? সিমিলি। এই জায়গায় তো তামিমের সাথে তুলনা হয়েছে, তামিম ইজ এ টাইগার, তামিম হলো বাঘ। এই জায়গায় অ্যাস, রিসেম্বল, লাইক এগুলো কি আছে? নাই, তুলনা হয়েছে কিন্তু, তাইলে না থাকলে মেটাফোর। আবার দেখো ভাইয়া, শি ইজ লাইক এন অ্যাঞ্জেল, ভাইয়া এখানে অ্যাঞ্জেলের সাথে শি তুলনা হয়েছে, দুইজন কি সেম জিনিস? জীবনও সেম না।
এবং সেখানে লাইক ব্যবহার হয়েছে তুলনার ক্ষেত্রে, তাহলে এটা হবে সিমিলি। ভাইয়া এই জায়গায় দেখো শি ইজ অ্যান অ্যাঞ্জেল, এখানে লাইক অ্যাজ রিজেম্বল কিছু ব্যবহার হয় নাই, তাহলে মেটাফোর। ভাইয়া লাস্ট ওয়ান দেখো, লাইফ জীবনটা হলো ইজ লাইক এ বক্স অফ চকলেট, জীবনের সাথে এক বক্স চকলেটের সাথে তুলনা করা হয়েছে। এক বক্স চকলেট আর জীবন কি একই জিনিস? দুইটা ভিন্ন জিনিস, দুইটা আলাদা জিনিস। তাইলে দুইটা যদি আলাদা জিনিস হয় তাহলে কখনোই তাদের মধ্যে তুলনা হইতে পারে না, বাট তুলনা করে দেখাইছে এবং সেখানে লাইক ব্যবহার হয়েছে, তাই এটা সিমিলি। আর এখানে লাইফ ইজ এ বক্স অফ চকলেট, এখানে জীবনের সাথে চকলেটের এক বক্স চকলেটের তুলনা হয়েছে, তবে লাইক অ্যাজ রিসেম্বল নাই, তাহলে এটাকে মেটাফোর বলবো। ভাইয়া সব যা পড়ছো ফেলে দাও, জাস্ট এইটুকু বুঝো যার সাথে যার তুলনা হচ্ছে তারা একই বৈশিষ্ট্য না। যেমন তামিম আর টাইগার একই বৈশিষ্ট্য না, তাহলে ফিগার অফ স্পিচের মধ্যে পড়বে। যদি একই বৈশিষ্ট্য হয় তামিম আর সাকিবের সাথে তুলনা হয় তাহলে ফিগার অফ স্পিচ হবে না। ভাইয়া তামিম এবং টাইগারের সাথে তুলনা হয়েছে, সেখানে যদি লাইক অ্যাজ রিসেম্বল শব্দটা থাকে তাহলে আমরা বলবো সিমিলি, আর যদি না থাকে তাহলে মেটাফোর। শেষ, এক লাইনে শেষ। দেখি একটু কমেন্ট করে জানাও, কমেন্ট করে জানাও, কমেন্ট করে জানাও বুঝছো কিনা, কমেন্ট করে জানাও বুঝছো কিনা, কমেন্ট করে জানাও সিমিলি মেটাফোর বুঝছো কিনা, কমেন্ট করে জানাও। একটা কমেন্টও দেখা যাচ্ছে না। হ্যাঁ কমেন্ট করে জানাও, আজকে নতুন অনেককে দেখতে পাচ্ছি, কমেন্ট করে একটু জানাও তোমরা সিমিলি এবং মেটাফোর বুঝছো কিনা, সিমিলি এবং মেটাফোর বুঝছো কিনা, কমেন্ট করে একটু জানাও, দ্রুত জানাও, দ্রুত জানাও, দ্রুত জানাও, কমেন্ট করে দ্রুত জানাও। সিমিলি আর মেটাফোরের মধ্যে ডিফারেন্স কি? ভাইয়া সিমিলির মধ্যে এই শব্দগুলো ব্যবহার হবে, লাইক অ্যাজ ডট ডট অ্যাজ রিসেম্বল। দেখো তুমি এই যে অ্যাজ ব্যবহার হয়েছে, কিন্তু যদি ব্যবহার না হয় তাহলে মেটাফোর হয়ে যাবে। এখানে ব্যবহার হয়েছে তামিম যে টাইগার অ্যাজ রিসেম্বল, এগুলো ব্যবহার হয়েছে, হয় নাই। আরেকবার বলবো, বুঝছি রনি দাস, আরেকবার বলতেছি ভাইয়া, দেখো আরেকবার ছোট্ট করে বলে দিচ্ছি তোমার জন্য, ছোট্ট করে বলছি, তামিম আর টাইগার দুইটার বৈশিষ্ট্য এক না, তাইলে সিমিলি এবং মেটাফোর যে কোনো একটা হবে। তামিম এবং সাকিবের তুলনা হইলে তাইলে কখনোই সিমিলিও হবে না, মেটাফোরও হবে না, তাহলে দুইটা ভিন্ন বৈশিষ্ট্য হইতে হবে, এবং দুইটা ভিন্ন বৈশিষ্ট্য হয়েছে, এবং সেখানে যদি লাইক অ্যাজ রিসেম্বল এই শব্দগুলো থাকে তাহলে হবে সিমিলি, আর না থাকলে মেটাফোর। এখানে নাই, দেখো লাইক অ্যাজ রিসেম্বল এগুলো নাই। সবাই কমেন্ট করতেছে, বুঝছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, দেখো থ্যাংক ইউ। তাহলে এবার আসো আমরা মূল আলোচনায় চলে যাই, আমরা মূল আলোচনায় চলে যাই, আমাদের পয়েমের মূল আলোচনায় চলে যাই। দেখো এই জায়গাটা তোমরা একটু লক্ষ্য করো, লাইফ জীবনের সাথে পাখির তুলনা হয়েছে, দুইটা কিন্তু একই জিনিস না, সেম না, দুইটার বৈশিষ্ট্য দুই রকম, এবং দুইটাকে তুলনা করা হয়েছে। এখানে কোনো অ্যাস, লাইক, রিজেম্বল এগুলো কি ব্যবহার হয়েছে? হয়নি। তোমরা আমাকে একটু বলো তো, এটা ফিগার অফ স্পিচের মধ্যে নাকি পার্সনিফিকেশন হবে, নাকি সিমিলি হবে, নাকি মেটাফোর হবে? আমাকে একটু বলো তো দেখি, কমেন্ট করে জানাও তো দেখি এটা কী হবে। তাইলে কমেন্ট করে জানাও কী হবে এটা, কমেন্ট করে জানাও কী হবে এটা, এটা কমেন্ট করে জানাও কী হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট রেকর্ড ক্লাস করে, আমাকে বলে ভাই আমি রেকর্ড ক্লাস করছি। ভাই তুমি যদি রেকর্ড ক্লাস করো, তুমি রেকর্ড ক্লাসে অনেক প্রশ্ন তুমি করতে পারবে না, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, রেকর্ড ক্লাসের ওই প্রাণবন্ত বিষয়গুলো থাকে না, ঠিক আছে? তুমি হয়তো টেনে টেনে দেখতেছো, ঠিক আছে, তোমার 5 মিনিট একটু বাঁচতেছে বা 10 মিনিট সর্বোচ্চ বাঁচতেছে। এই 10 মিনিট তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 10 মিনিট কিন্তু নয়। এই 10 মিনিট এখানে দিলে তুমি নিশ্চয়ই হয়তো অনেক ভালো করতে পারবা, এবং আমরা নিজেরাও অনুপ্রাণিত হই। এই মেটাফোর বলতেছে সবাই, তাহলে এটা মেটাফোর। ভেরি গুড। ফিগার অফ স্পিচ আরও আছে ভাইয়া, প্রকারভেদ, সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন ছাড়া আরও অনেক আছে, অবশ্যই লাগবে, তবে এই পয়েমে এই 3টা হলে যথেষ্ট। কথাটা বুঝছো? অবশ্যই অ্যাডমিশনে যখন ক্লাস দিব ইনশাল্লাহ তখন ভাইয়া পড়াই দিব, সবগুলো পড়াই দিব, ঠিক আছে? এই পয়েমের জন্য এর বাইরে লাগবে না। দেখো বলা হচ্ছে কি, দ্যাট, যেটা এই যে ডানা ভাঙা পাখি যে বলছে, এই বার্ডকে ইন্ডিকেট করে বলছে, দ্যাটটা কাকে বলছে? বার্ডকে ইন্ডিকেট করে বলছে, দ্যাট ক্যান নট ফ্লাই। বা এটা একটা মডাল ভার্ব, এই মডাল ভার্বের পরে কি বসবে? B1, ফ্লাই একটা B1, যা কিনা উঠতে পারে না, ঠিক আছে? আমরা একটু পরের পেজে চলে যাই। দেখো বলা হচ্ছে হোল্ড ফাস্ট টু ড্রিমস, আগের মতো স্বপ্নটাকে আঁকড়ে ধরো। ফর ওয়েন, ভাইয়া ড্রিমস
গো। ভাইয়া এখানে ড্রিমসটা কী হিসাবে ব্যবহার হয়েছে? এখানে নাউন হিসাবে ব্যবহার হয়েছে। ড্রিমসটা কী হিসাবে ব্যবহার হয়েছে? নাউন হিসাবে। বলা হচ্ছে স্বপ্ন যদি চলে যায়, বলছে স্বপ্নকে আঁকড়ে ধরো। প্রথমে বলছে স্বপ্নকে আঁকড়ে ধরো, কারণ স্বপ্ন যদি মারা যায়। এখন বলছে স্বপ্নকে আঁকড়ে ধরো ভালোভাবে, কেন? স্বপ্ন যদি চলে যায়। ভাইয়া ড্রিমস গো, তোমরা আমাকে একটু বলো তো এটা কোনো ফিগার অফ স্পিচের মধ্যে পড়ছে কিনা, আমাকে একটু জানাও। এটা কি ফিগার অফ স্পিচের মধ্যে পড়ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, দ্রুত কমেন্ট করে জানাও, আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানাও এটা ফিগার অফ স্পিচের মধ্যে পড়েছে কিনা, ফিগার অফ স্পিচের মধ্যে পড়েছে কিনা। মেটাফোর বলছে এগুলো আগের, এগুলো আগের। দেখি ফর ওয়েন কনজাংশন জয়িতা, এই সিদ্ধার্থ মাইর, দেখো এই এটা কোনো ফিগার অফ স্পিচের মধ্যে পড়ছে কিনা একটু দ্রুত কমেন্ট করো। এই পার্সনিফিকেশন, ভেরি গুড। সাদিয়া দিদি, সঞ্চিতা অর্পি, ভেরি গুড। ভাইয়া স্বপ্ন এটা কিন্তু ব্যক্তি না, গো চলে যায়। ভাই স্বপ্নগুলো চলে যায়, তার মানে মানুষে না চলে যায়। এই বলে না তুমি আমায় ছেড়ে চলে গেছো, এরকম বলি না, তার মানে মানুষ চলে যেতে পারে। স্বপ্ন কি চলে যেতে পারে? স্বপ্ন কি হাঁটতে পারে? ভাই এখানে স্বপ্ন বস্তু বা ব্যক্তি না হয়েও এটা ব্যক্তির মতো আচরণ করছে, এই জন্য এই সামান্তা এটা স্বপ্নটা ব্যক্তি না হয়েও চলে যাচ্ছে, ব্যক্তির মতো আচরণ করছে, মনে হচ্ছে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তাই এটাকে আমরা ফিগার অফ স্পিচে পার্সনিফিকেশন বলবো। কি বলবো? পার্সনিফিকেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো বলা হচ্ছে আবার একইভাবে লাইফ জীবনটা ইজ এ ব্যারেন ফিল্ড। ভাইয়া ব্যারেন ফিল্ড, ভাইয়া ব্যারেন মানে কি একটু কমেন্ট করে জানাও তো, ব্যারেন্টের বাংলা কি? ব্যারেন্টের বাংলা কি? এ একটা ডিটারমিনার, ভাইয়া ব্যারেন একটা অ্যাডজেক্টিভ, ফিল্ড একটা নাউন, ফিল্ড একটা নাউন। বলা হচ্ছে জীবনটা হলো, ভাইয়া ব্যারেনের বাংলা কি? একটু দ্রুত বলো আনাস। পার্সনিফিকেশন আতিকুল্লাহ মোহাম্মদ ফাহাদ, বুঝি নাই স্যার। তোমরা ব্যারেনের বাংলা বলতে বলতে আমি একটু ফাহাদকে বুঝাই দিচ্ছি। ভাইয়া দেখো বলা হচ্ছে ড্রিমস গো। ড্রিমসটা কি কোনো ব্যক্তি না, এটা একটা স্বপ্ন। তাহলে ব্যক্তি না হাঁটতে পারে, মানুষ হাঁটতে পারে, প্রাণী হাঁটতে পারে, হেঁটে চলে যায়। কিন্তু বলা হচ্ছে স্বপ্ন নাকি চলে গেছে। ও কিভাবে চলে যায়? হেঁটে হেঁটে চলে যেতে পারে না। তাহলে এই জায়গায় স্বপ্নটাকে এমনভাবে কথাটা বলছে মনে হচ্ছে ও ব্যক্তি একটা, তাহলে ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো আচরণ করছে। তাই এই জন্য আমরা এটাকে ফিগার অফ স্পিচে পার্সনিফিকেশন বলবো। ভেরি গুড। অনুর্বর ভূমি, ভাইয়া ব্যারেন মানে অনুর্বর। ভাইয়া জীবনটা মনে হচ্ছে একটা অনুর্বর বা ঊষর ভূমি। ভাইয়া অনুর্বর ভূমি এটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, এটা ডিটারমিনার। ভাইয়া জীবনকে এখানে কার সাথে তুলনা করছে? এই অনুর্বর ভূমির সাথে তুলনা করছে। তোমরা একটু খেয়াল করে দেখবা, এটাও কিন্তু একটা ফিগার অফ স্পিচের মধ্যে পড়ছে। জীবন আর মাঠ দুইটা কি একই জিনিস? কখনোই না। জীবনের বৈশিষ্ট্য একরকম, মাঠের বৈশিষ্ট্য আরেক রকম। তাহলে এই দুইটা যখন তুলনা করছে, হয় এটা মেটাফোর হবে, নাইলে এটা হবে তোমার সিমিলি। আমাকে একটু বলতে হবে এটা মেটাফোর নাকি সিমিলি। আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানাও। এ লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড। আমরা কিন্তু ভাইয়া সামারি এবং থিম এই দুটো বিষয় একটু আলোচনা করে দিব তোমাদেরকে, দুটো বিষয় আলোচনা করে দিব। শেষ পর্যন্ত থাকবে ক্লাসে, শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা সবাই বলছে আরমান, জয়ী, সঞ্চিতা, অর্পি, আর কেউ স্নেহা। ভেরি গুড। তার মানে এটা কি বোঝাচ্ছে এখানে? ভাইয়া এটা একটা মেটাফোর। কেন ভাইয়া? এখানে লাইক নাই, এখানে তুলনা হয়েছে দুটো ভিন্ন জিনিসের সাথে, কিন্তু লাইক নাই, অ্যাজ রিজেম্বল নাই। তাইলে আমরা এটাকে কি বলবো? মেটাফোর বলবো। যদি থাকতো লাইফ ইজ লাইক এ ব্যারেন ফিল্ড, লাইক যদি থাকতো তাহলে আমরা কিন্তু সরাসরি বলে দিতাম সিমিলি। সিমিলি বলে দিতাম। এবার লাস্ট লাইন দেখো, ফ্রোজেন উইথ স্নো। ভাইয়া স্নো মানে কি বলো তো? স্নো মানে কি একটু বলো তো ভাইয়া? ফ্রোজেন মানে জমাটবদ্ধ। ফ্রোজেন মানে কি? জমাটবদ্ধ। ভাইয়া আমরা ফ্রিজ বলি না, ফ্রিজ, FREEZ, ফ্রিজ। এই ফ্রিজ থেকে আসছে ফ্রিজ, ফ্রোজেন। তার মানে আমরা বুঝতে পারছি এটা V1, এটা V2,
এটা V3 ভাইয়া, তার মানে এটা পাস্ট পার্টিসিপলের কাজ করছে, অর্থাৎ এটা অ্যাজেক্টিভের কাজ করছে, এটা অ্যাজেক্টিভের কাজ করছে এই বাক্যে, পাস্ট পার্টিসিপলের কাজ করছে মানে অ্যাজেক্টিভের কাজ করছে। তোমরা স্নোর বাংলা এখনো কেউ বলতে পারো নাই। তুষার, ভেরি গুড, তুষার অর্থাৎ বলা হচ্ছে তুষারে জমাটবদ্ধ হয়ে আছে, ঠিক আছে, অর্থাৎ বরফে জমাটবদ্ধ হয়ে আছে, ঠিক আছে। তার মানে আমরা বুঝতে পারলাম এই ফ্রোজেনটা কোত্থেকে আসছে, ফ্রিজ, ফ্রোজ, ফ্রোজেন, V1 V2 V3, এবং ফ্রোজেনটা এটা অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করছে, ঠিক আছে। স্নো ভাইয়া উইথ একটা প্রেপোজিশন, ভাইয়া প্রেপোজিশনের পর স্নো, তাহলে প্রেপোজিশনের পর একটা ওয়ার্ড আছে, এটা কী হবে ভাইয়া, নাউন হবে, কি হবে, নাউন হবে, কি হবে, নাউন হবে। ফাতেমা, সাইমা, এগুলো কি ভাই, এটা পয়েম, এটা এইচএসসি ইংলিশের ফার্স্ট পেপারের টেক্সট বুক পয়েম, ঠিক আছে। টেক্সচুয়াল যে বইটা আছে তোমাদের, ওই টেক্সচুয়াল পয়েম আমরা বলতে পারি। এখান থেকে 26 ব্যাচ এইচএসসি তোমাদের পয়েম থেকে সামারি থিম দুইটাই আসতে পারে, আর যারা 25 ব্যাচ আছো তোমাদের আসবে কি, তোমাদের আসবে অনলি সামারি, তোমাদের থিম নাই শর্ট সিলেবাসে। এবার আসো, একটু ধৈর্য ধরো, 25 ব্যাচ তোমাদের কে বলছে একটু ধৈর্য ধরবা, কারণ একটা কথা আগে বলে নেই ভাই। দেখো আমি প্রথমে সামারিটা দেখাবো, সামারিটা দেখাবো, সামারি দেখানোর পর 2 মিনিট 3 মিনিট সময় নিয়ে আমি থিমটা দেখাবো। তোমাদের থিম নাই কিন্তু অধৈর্য হবা না, কারণ এরপরে আমি আরেকটা পয়েম পড়াবো, ওইটা আবার তোমাদের লাগবে 25 ব্যাচ। তাহলে একটু ধৈর্য ধরো, কোনো দিকে যাবা না, ঠিক আছে, কোনো দিকে যাবা না। মেটাফোর এগুলো আগে শুনি না, আজকে শুনছো, আজকের ক্লাসটা আবার রেকর্ড দেখবা, ইনশাল্লাহ আর সমস্যা থাকবে না। সমস্যা থাকলে নক দিও, ইনশাল্লাহ তাহলে পার্সোনালি তোমার জন্য ভয়েস দিয়ে ভাইয়া বুঝাই দিব, ঠিক আছে। দেখো এই জায়গাটা একটু দেখো, প্রথম প্রশ্ন 26 ব্যাচের কাছে যে প্রশ্নটা আসে মনে মনে, বা 25 ব্যাচেরও মনে মনে এই প্রশ্নটা আসতে পারে, সামারি বেসিস থিম, ভাইয়া আমার কাছে দুইটা সেম জিনিস মনে হয়, এই দুইটার মধ্যে পার্থক্য আছে নাকি, আবার এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দিই, এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দিই। অনেকে সামারি লিখতে গিয়ে থিম লেখে, থিম লিখতে গিয়ে সামারি লেখে, সব কিছু এলোমেলো করে ফেলে। সামারিতে পয়েমের নাম আর পয়েন্টের নাম লিখতে হবে, এগুলো পরে, আমি একটু আগে তোমাদেরকে একটু জিনিসটা আগে পার্থক্যটাকে এটা একটু তোমার ক্লারিফাই করছি। ধরো তোমাকে আমি প্রশ্ন করলাম, তুমি কাল কি কি করেছো, এটার উপর বেস করে, তোমার কালকে সারাদিনের উপর বেস করে তুমি একটা সামারি লিখো অথবা সামারিটা বলো। তাইলে প্রশ্ন হলো, তুমি জানো কালকে কি কি করেছো, তুমি সব জানো। তুমি ঘুম থেকে উঠেছো, তারপর তুমি ফ্রেশ হয়েছো, নাস্তা করেছো, নাস্তা করার পর তুমি কি করেছো, তুমি ধরো স্কুল বা কলেজে গিয়েছো, কলেজ থেকে এসে লাঞ্চ করে তুমি রেস্ট করেছো, করে তারপর বিকেলে খেলাধুলা, সন্ধ্যায় তোমার প্রাইভেট টিচার এসেছে, রাতে তুমি পড়াশোনা করে আবার টিভি দেখে তারপর ঘুমাইছো। এই কাহিনীটা 24 ঘন্টার একটা কাহিনী, এই কাহিনীটা 24 ঘন্টার একটা কাহিনী। প্রশ্ন হলো, এই 24 ঘন্টার কাহিনীকে তোমাকে যদি বলা হয় সামারি লিখতে, তাইলে তুমি কি লিখবা? তাইলে তুমি ওই সামারি, যা ঘটেছে ঘটনা, ওখান থেকে ওই ঘটনাগুলোকে সরাসরি লিখবা তোমার মতো করে। আমার কথাটা আবার ভালো করে শোনো, সরাসরি লিখবা তোমার মতো করে। যেমন সামারিতে তাইলে কি কি আসবে, ধরো ঘুম থেকে উঠে স্কুলে যাওয়া, ভালো করে বুঝো, আগে পার্থক্যটা বুঝাই। তারপরে দুপুরের খাবার, তারপরে রাতের, ধরো এই রাতে টিভি দেখা, তারপরে রাতের খাবার। এই যে চম্বুক অংশগুলা আমি নিয়ে এখানে লিখছি। এই পড়া না শিখলে তোমার মনে হয় তুই সারাদিন কি কি করছস বল, টিচাররা বলে না এরকম তোমাদেরকে, আগে বলছে না ছোটোবেলায়, তখন তুমি কি করতা, কাল সারাদিন যা যা করছো এটাকে জাস্ট 1 মিনিটের মধ্যে সংক্ষেপে কিছু বলতা, এটার নাম সামারি ভাইয়া, এটার নাম সামারি। আর থিম যদি বলা হয় তাহলে বলা হচ্ছে যে তুমি সারাদিন কি কি করছো বা কি কি ঘটছে এটার একটা বিষয়বস্তু তোমাকে উপস্থাপন করতে বলছে, তোমাকে মন্তব্য করতে বলছে। যেমন তুমি কালকে কি কি করেছো আমি সব দেখেছি, তোমার মা আমাকে জিজ্ঞেস করছে ও কি কি করেছে আমাকে একটু বলো তো দেখি, ওর আসলে আউটপুটটা কি। তখন আমি বললাম যে ওর কালকের যা যা করেছে তা দেখে আমি বুঝতে পারছি আসলে ওর দিনটা ওইভাবে ভালো যায়নি, ও সকালটাকেও কাজে লাগাইতে পারে নাই, বিকালটাকেও কাজে লাগাইতে পারে নাই। তবে এভাবে চললে ওর জীবনে উন্নতি সম্ভব না। তুমি একটা জিনিস খেয়াল করবা, তোমার কালকে কি কি করছো আমি একটা কথাও কিন্তু বলি নেই, তোমার কালকের ঘটনার প্রেক্ষাপট অনুযায়ী কি আসতে পারে ওইটার আলোকে আমি কথা বলছি। তোমরা কি সামারি এবং থিমের মধ্যে পার্থক্যটা কি বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও তো, আমাকে একটু কমেন্টে জানাও তো সামারি থিমের মধ্যে পার্থক্য বুঝছো কিনা ভাই, আমাকে একটু কমেন্টে জানাও।
অ্যাকসেপ্ট অবশ্যই করবো স্যার, ওটা তো অনেক বড় হয়ে যাবে, সামারি তো বড় হবে না। তোমাকে চম্বুক অংশ সব কেন লিখবা তুমি? চম্বুক অংশ নিতে হবে তোমাকে, তুমি তোমার মতো করে উপস্থাপন করতে হবে, এটাই তো তোমার রাইটিং স্কিলটাকে শো করবে। তোমরা বুঝছো কি না? আপনি এইরকমই বলবেন জানি। এই তোমরা বুঝছো কি না সামারি এবং থিমের মধ্যে যে কোর ডিফারেন্স? এই একটু কমেন্ট করে জানাও, দ্রুত কমেন্ট করে জানাও, দ্রুত কমেন্ট করে জানাও। ফাতেমা সাইমা, তুমি কি আজকে আমাদের ক্লাসে নতুন কিনা? যদি নতুন হও একটু ধৈর্য ধরবা, আশা করি কয়েকটা ক্লাস করলে তোমরা রেগুলার হয়ে যাবা। দরকার হলে ভাইয়াকে একটা হোয়াটসঅ্যাপে নক দিও, ভাইয়ের নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে, তুমি গ্রুপে আমি তোমাকে অ্যাড করে দিব, ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবা। ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আরও বিস্তারিত তোমাকে বলে বুঝাই দেবো সব কিছু। স্যার আরেকবার বলেন। আরেকবার বলবো, ঠিক আছে আরেকবার বলতেছি। ভাইয়া সামারি হলো কালকে তুমি যা যা করছো এই ঘটনাটাকে সংক্ষেপে আমাকে বলবা। কালকে তুমি যা যা করছো এই ঘটনাটাকে সংক্ষেপে আমাকে বলবা। বলার সময় কি বলবা? স্যার ঘুম থেকে উঠে স্কুলে গেছি, স্কুলে থেকে এসে খাবার খেয়ে ঘুমাইছি, ঘুম থেকে উঠে খেলাধুলা করে রাতে আবার খাবার খেয়ে ঘুমাই গেছি, শেষ। ঘটনাটা যা ঘটছে তা বলবা। কিন্তু থিম কিন্তু এটা না। থিম হলো যে কালকের দিনের তোমার কাজের মাধ্যমে কি ফুটে উঠছে। তাই কালকের দিনের কাজের মাধ্যমে আমি বলতে পারি যে কালকে আমি 3টা ভালো মুভি দেখার কারণে আমার একটা আইডিয়া জেনারেশন স্কিল ডেভেলপ হয়েছে। তার মানে তোমার আউটপুটটা কি আসছে বা তুমি সারাদিন করে কি বুঝতে পারছো। যদি আরেকটু সংক্ষেপে বলি, থিম জিনিসটা হলো যে সেটা যেটা তুমি চাইলে তোমার যে কাহিনী ওখান থেকে হুবহু লিখতে পারবা না, ওই কাহিনী দ্বারা আসলে কি ফুটে উঠছে তুমি সেটা লিখতে পারবা। কথাটা আরেকটু ক্লিয়ারলি আমরা যখন পড়তে যাব আশা করি তোমরা আরও বিষয় ভালো করে বুঝতে পারবা। সবাই বলতেছে জি স্যার বুঝছি। আমি আরেকবার তোমাদেরকে দেখো সামারি আসছে, তার মানে সামারিতে আমার এই কথাগুলো আসবে। কোন কথাগুলা? ওই যে নানা ভাঙা পাখির মতো এই কথাগুলো আসবে, কারণ হুবহু লাইন আসবে, এখানে কোনো সমস্যা নেই। দেখো এভরিবডি, আমি একটু কালার প্যান্টটা চেঞ্জ করে নিই। এভরিবডি প্রত্যেকেই মাস্ট হোল্ড অন টু হিজ ড্রিম, তার স্বপ্নকে আঁকড়ে ধরে প্রত্যেকেই। এরকম একটা লাইন ছিল না তোমার পয়েমে? ওই লাইনটাকে আমি একটু ঘুরায় পেঁচায় লিখছি, তার মানে পয়েম থেকে হুবহু লাইন আনতেছি কিন্তু আমি। দেখো ড্রিমস আর লাইক আওয়ার ড্রাইভিং ফোর্স অফ লাইফ, জীবনকে সামনের দিকে একদম নিয়ে যাওয়ার ক্ষেত্রে ড্রিম স্বপ্নটা খুব ভালোভাবেই কাজ করে। উইদাউট ড্রিম স্বপ্ন ছাড়া দেখো হিজ বা হার লাইফ উইল বি এ ব্রোকেন উইং বার্ড। খেয়াল করেছো তুমি? এ ব্রোকেন উইং বার্ড এই কথাটা কিন্তু ওখানে ছিল, আমি হুবহু আনছি। স্বপ্ন ছাড়া জীবনটা হবে ডানা ভাঙা পাখির মতো, এটা তো পয়েমে হুবহু বলছে। ওই কাহিনীকে আমি একদম সংক্ষেপে নিয়ে আসার চেষ্টা করছি। আচ্ছা ফাতেমা সাইমা একটা কথা বলছে, এই কথার রেস ধরে তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই। ভাইয়া বলছে একটা ফরম্যাট দেন, যেই ফরম্যাটের মাধ্যমে আমি যে কোনো পয়েম, যে কোনো পয়েমের সামারি বা থিম লিখতে পারবো। ভাইয়া এটা যদি তুমি ফলো করো, তুমি দেখা যাবে 10-এ পাওয়া যে 5, 6, তুমি ফুল মার্কস নিশ্চিত করতে পারবে না। তোমাকে আমি উদ্বুদ্ধ করব, তোমাকে আমি অনুপ্রাণিত করব, তোমার রাইটিং স্কিল তুমি ডেভেলপ করো, তুমি নিজে নিজে লেখার চেষ্টা করো, ইউনিকভাবে লেখার চেষ্টা করো। ওইভাবে তুমি অবশ্যই লিখবা, এটা আমি তোমাকে পরীক্ষার আগে দেখাই দিব। কারণ ওইভাবে তুমি যদি লিখো তাহলে তুমি গতানুগতিক নাম্বার পাবা, অন অ্যান অ্যাভারেজ নাম্বার পাবা। এতে তোমার সামনে যে তোমার স্বপ্ন, তোমার যে 90-95 পাওয়ার স্বপ্ন, সেটা পূরণ হবে না ভাইয়া। আমি তোমাকে প্রেফার করব তুমি নিজে লেখার ট্রাই করো, ঠিক আছে? দেখো বলা হচ্ছে হুইচ ক্যান নট ফ্লাই। ভাইয়া তুমি দেখো যেটা কিনে উঠতে পারে না, এই কথাগুলো কিন্তু পয়েমে হুবহু ছিল, এগুলোকে আমি জাস্ট চম্বুক অংশগুলোকে নিয়ে এসেছি। উই ক্যান নট লেট আওয়ার ড্রিমস ডাই। দেখো বিকজ উইদাউট ড্রিমস আওয়ার লিভস উইল বি এ ফ্রোজেন উইথ স্নো। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? পয়েমে যা আছে হুবহু এখানে তা আনছি, পয়েমে যা আছে হুবহু তা আনছি, তবে আমার মতো করে লিখছি বিষয়টা। ওই কনসেপ্টটা, ওই লেখাগুলোকে আমি এখানে সংক্ষেপে লিখছি। বাট থিমের ক্ষেত্রে তুমি দেখো এখানে ওইভাবে আসবে না, আসলেও ওইভাবে আসবে না। তুমি একটা জিনিস দেখো, হিউম্যান লাইফ অ্যান্ড ড্রিম আর ইনসেপারেবলি কানেক্টেড। বলা হচ্ছে এই যে মানুষের জীবন এবং স্বপ্নটা একেবারে আঙ্গাঙ্গিভাবে জড়িত। ভাইয়া এই লাইনটা কি পয়েমে ছিল? ছিল না। বাট ওই পয়েমের ইনার মিনিংটা আমি বুঝতে পারছি। ওই পয়েমে বুঝাইছে জীবনের সাথে, মানব জীবনের সাথে স্বপ্নের একটা খুবই ভালো সম্পর্ক আছে, ওই জিনিসটাকে এখানে মিন করছে,
ঠিক আছে, তার মানে এটার নামই থিম। দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা এটা খুবই স্মার্টভাবে আমি লেখার চেষ্টা করেছি। ড্রিমস কিপস হিউম্যান অ্যালাইভ ফর দ্য ফিউচার। দেখো ড্রিমস নাকি ধরে রাখে মানুষের জীবনকে সামনে ভবিষ্যতে বাঁচার জন্য, অ্যান্ড প্রদান করে কনসোলেশন, সান্ত্বনা। কি প্রদান করে? স্বপ্ন, সান্ত্বনা প্রদান করে। এগুলো কি পয়েমে ছিল না? পয়েমটা পড়ে আমি ইনার মিনিংটা বোঝার চেষ্টা করছি, ওটা আমি লিখতেছি। সান্ত্বনা প্রদান করে ইন টাইমস অফ ডিস্ট্রেস, মানে তোমার যখন মনে অনেক বেদনা যন্ত্রণা থাকবে তখন এই ড্রিমটা তোমাকে সান্ত্বনা দিবে। তুমি স্বপ্ন দেখো যখন তোমার অনেক বেশি কষ্ট হয়। এখানে ব্যারেনফিল্ড আমি লিখি নাই কেন? ব্যারেনফিল্ড লিখি নাই কেন ভাইয়া? ব্যারেনফিল্ড আমি অবশ্যই যদি সামারি হইতো তাহলে লিখতাম, ঠিক আছে? এটা তোমার চম্মুক অংশ তোমার মতো করে তুমি আনবা। দেখো তারপর বলা হচ্ছে কি, লাইফ ইজ এ ব্যারেন বয়েড অ্যান্ড মিনিংলেস। বলা হচ্ছে লাইফ ইজ এ ব্যারেন মানে অনুর্বর, এবং বয়েড মানে শূন্য, অ্যান্ড মিনিংলেস, ঠিক আছে? কি ছাড়া? উইদাউট ড্রিমস, অর্থাৎ স্বপ্ন ছাড়া। আশা করি তোমরা এই বিষয়টা বুঝছো। আমরা এখন সরাসরি চলে যাব আরেকটা যে পয়েম আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমরা আরেকটা পয়েম পড়াবো, আরেকটা পয়েম ইনশাল্লাহ আমরা এখন পড়াই দিব তোমাদেরকে। ড্রিমসের আরেকটা পয়েম আছে, ল্যাংস্টন হিউজ। আমরা কোনটা পড়াইছি এখন? ল্যাংস্টন হিউজেরটা পড়াইছি না, আমরা পড়াবো এখন ডিএইচ লরেন্স। দেখো আমরা ডিএইচ লরেন্সেরটা পড়াবো এখন। এই পয়েমটাও খুবই গুরুত্বপূর্ণ। তোমরা 25 এবং 26 ব্যাচ, দুই ব্যাচের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ, দুই ব্যাচের জন্যই গুরুত্বপূর্ণ। একটু ভালো করে খেয়াল করো ভাইয়া, দুই ব্যাচের জন্যই গুরুত্বপূর্ণ। ভাইয়া ড্রিমসের নামে আরেকটা পয়েম আছে যেটা লিখেছেন ডিএইচ লরেন্স। ডিএইচ মানে কি? ডেভিড হার্বার্ট লরেন্স। ভাইয়া তিনি 1885 সালে জন্মগ্রহণ করে, 1930 সালে তিনি মৃত্যুবরণ করেন। 1930 সালে মৃত্যুবরণ করে, ঠিক আছে? 1930 সালে মৃত্যুবরণ করে। দেখো ওনার কিছু ইনফরমেশন এখানে দিয়েছি। ডিএইচ লরেন্স ইজ রিগার্ডেড, অর্থাৎ ডিএইচ লরেন্সকে বিবেচনা করা হয় অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল রাইটার। তাকে ইনফ্লুয়েন্সিয়াল রাইটার হিসেবে বিবেচনা করা হয়। তিনি প্রভাব বিস্তার করেছেন অফ দ্য 20th সেঞ্চুরি, অর্থাৎ 20 শতকে তিনি একটা প্রভাব বিস্তার করেছে। বলা হচ্ছে ডিএইচ লরেন্স, ডিএইচ লরেন্স ইজ অ্যান ইংলিশ নোবেলিস্ট। তার মানে তিনি ইংল্যান্ডের ছিলেন, ব্রিটিশ ছিলেন। ভাইয়া তিনি ঔপন্যাসিক ছিলেন। নোবেলিস্ট মানে ঔপন্যাসিক, পয়েট মানে কবি, এবং অ্যাসিয়েস্ট মানে প্রাবন্ধিক। তিনি একজন প্রাবন্ধিকও ছিলেন। তার মানে আমরা তার 3টা পরিচয় পেয়েছি, 4টা এখান থেকে। তিনি ঔপন্যাসিক ছিলেন, তিনি কবি ছিলেন, তিনি প্রাবন্ধিক ছিলেন, এবং তিনি ইংল্যান্ডের ছিলেন, ব্রিটিশের ছিলেন, ঠিক আছে ভাইয়া? আর একটু ফার্স্টে লিখবো, এর লাস্ট লাইন এন্ড করব। আচ্ছা স্ক্রিনশট নেওয়ার জন্য সুযোগ দিব, পরে আবার আসবো, ঠিক আছে? তোমার কমেন্ট আমি পরে পেয়েছি, ফাতেমা সাইমা। দেখো এরপর আমরা চলে যাই, দেখো তার কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। লেডি চ্যাটারলিস লাভার, ঠিক আছে? এটি ইউএসএ কর্তৃক নিষিদ্ধ হয়েছিল এই উপন্যাসটি। দ্য রেইনবো সন্স অ্যান্ড লাভার্স, এটা তার অটোবায়োগ্রাফিক্যাল নোবেল, অর্থাৎ তার ব্যক্তিগত জীবন নিয়ে এই উপন্যাসটা প্রকাশ হয়েছে। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি দ্য হোয়াইট পিকক, এটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাডমিশন অনেকবার আমরা দেখতে পেয়েছি। উইম্যান ইন লাভ, ঠিক আছে? এই 4টা। এবার আসো পয়েমস, তার কিছু গুরুত্বপূর্ণ পয়েমস আছে, আমরা এই জায়গায় রেখেছি, তোমরা স্ক্রিনশট নিতে পারো। ফুল লাইফ, ড্রিম যেটা আজকে আমরা পড়বো, বলা হচ্ছে সেলফ পিটি। তারপর আমরা দেখতে পাচ্ছি স্নেক, এবং লাস্ট ওয়ান ইজ হামিং বার্ড। এটাও কিন্তু অ্যাডমিশনে আসছে, ঠিক আছে? দেখো তারপরে আমরা পয়েমে চলে যাই, আর কথা না বাড়িয়ে পয়েমে চলে যাচ্ছি। দেখো অল পিপল ড্রিম, এই জায়গাটা একটু লক্ষ্য করো। দেখো বলা হচ্ছে সকল মানুষেরা কি দেখে? স্বপ্ন দেখে। ভাইয়া এখানে ড্রিম এটা হলো যে ভাইয়া ভার্ব, ভাইয়া ড্রিম এটা কি? ভার্ব। তাহলে পিপল এটা কি? নাউন। ভাইয়া নাউনের আগে যা আছে এটাকে আমরা কি বলে সম্বোধন করব? ডিটারমিনার। কি বলে সম্বোধন করব? ডিটারমিনার। তাহলে অলটা একটা কি? ডিটারমিনার। তাহলে অল পিপল ড্রিম, সব মানুষেরা স্বপ্ন দেখে। লাস্ট লাইন দিব আপু, তোমাকে আমি লাস্ট লাইন দিব। দেখো সব মানুষের স্বপ্ন দেখে, বাট নট ইকুয়ালি,
কিন্তু সমানভাবে নয়। তার মানে বলা হচ্ছে সব মানুষেরাই স্বপ্ন দেখে, বাট নট ইকুয়ালি। ইকুয়ালিটি কোন পার্টস অফ স্পিচ? ইকুয়ালিটি কোন পার্টস অফ স্পিচ? এখানে বারটা কনজাংশন, ঠিক আছে? ইকুয়ালিটি কোন পার্টস অফ স্পিচ? এটা ইকুয়াল থেকে এসছে। বা ইকুয়ালটা হলো অ্যাজেক্টিভ, বা ইকুয়ালটা অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে ওটা হয়ে যায় অ্যাডভার্ব। কি হয়? অ্যাডভার্ব। তার মানে ইকুয়ালিটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো। অর্থাৎ সমানভাবে স্বপ্ন দেখে না, তার মানে ইকুয়ালিটি একটা কি হবে? অ্যাডভার্ব হবে। ইকুয়ালিটি একটা কি হবে? অ্যাডভার্ব। তারপর দেখো কি বলছে, দোজ হু ড্রিমস বাই নাইট। দেখো দোজ যারা কিনা স্বপ্ন দেখে, হু, এই হু দ্বারা দোজকে মিনিং করছে ড্রিম, এটা ভার্ব। স্বপ্ন দেখে বাই নাইট, দেখো যারা কিনা রাতের বেলায় স্বপ্ন দেখে। ইন দ্য ডাস্টি, এই ইন কিন্তু প্রেপোজিশন, দা কিন্তু একটা ডিটারমিনার। ভাইয়া ডাস্টি এটা অ্যাজেক্টিভ। ডাস্টি মানে তোমরা সবাই জানো ধূলিময়, এটা অ্যাজেক্টিভ। ধূলিময়, ডাস্টি মানে কি? ধূলিময়। ভাইয়া বলা হচ্ছে রিসেসেস। ভাইয়া রিসেসেস এটা একটা নাউন, এটার বাংলা মিনিং হলো নিভৃতে। ভাইয়া নিভৃতে মানে তো বুঝি নাই, গহীনে বুঝো? গহীনে, ভেতরে, ভেতরে। তার মানে বলা হচ্ছে অফ দেয়ার মাইন্ড। এই জায়গায় দেখো মাইন্ড একটা নাউন এবং দেয়ার একটা পসেসিভ ডিটারমিনার। পসেসিভ, পসেসিভ বললে হবে। তাহলে আমি আরেকবার বলছি, সামান্তা কমেন্ট করেছে, আমি আরেকবার বলছি। দেখো দোজ হু ড্রিম, যারা কিনা স্বপ্ন দেখে বাই নাইট, রাতের বেলায়, ইন দ্য ডাস্টি রিসেস অফ দেয়ার মাইন্ড, বলা হচ্ছে যারা কিনা রাতের বেলায় স্বপ্ন দেখে তাদের মনের গহীনে ধূলি মাখা জায়গাতে তারা স্বপ্ন দেখে। কারণ রাতের বেলা স্বপ্ন দেখলে তারা মনের ভিতরে যে গহীনের স্বপ্নটা দেখে ধূলিময় থাকে। রিসেসেস এটা নাউন, রিসেস এটা কি? নাউন, মানে ভেতরে, গহীনে, নিভৃতে। আর ডাস্টি মানে বোঝাচ্ছে ধূলিময়, এটা অ্যাজেক্টিভ। এবং দাটা একটা ডিটারমিনার। বলা হচ্ছে এই যে যারা রাতের বেলায় স্বপ্ন দেখে, ওয়েক ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? ইম্পারেটিভ। ভার্ব দিয়ে বাক্য শুরু হলে এটা কোন সেন্টেন্স হয় ভাইয়া? ইম্পারেটিভ সেন্টেন্স হয়। মানে ওয়েক মানে জেগে উঠে, ওয়েক মানে জেগে উঠে। তার মানে ওয়েক ইন দ্য মর্নিং, সকালে জেগে উঠে। টু ফাইন্ড, তারা কি খুঁজে পায়? ইনফিনিটিভ। 2 + V1 ইনফিনিটিভ। তারা খুঁজে পায় কি? দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি। ভাই ভ্যানিটি মানে কি? ভ্যানিটি মানে কি? একবারে শূন্য, শূন্য মানে জিরো। তুমি একদম সহজ ভাষায় যদি বলো জিরো বলতে পারো। ভ্যানিটি মানে জিরো, মানে আসর মনে হয়, সব কিছু, কিছুই নাই। ভাইয়া যারা রাতের বেলায় স্বপ্ন দেখে তারা ঘুম থেকে জেগে উঠে খুঁজে পায় যে সব কিছু যেন শূন্য, নাথিং। ভাই ঘুম থেকে উঠে কিছু দেখো আর না, ভাই কী দেখলাম এতক্ষণ? কিচ্ছুই তো নাই। তারপর কি বলছে? বাট কিন্তু এই যে দ্য ড্রিমার্স অফ দ্য ডে, অর্থাৎ যারা কিনা দিনের বেলায় স্বপ্ন দেখে, এই ড্রিমার্স কিন্তু এখানে নাউন। এই ড্রিমার্স কি? নাউন। দাটা একটা কি? ডিটারমিনার। বলা হচ্ছে যারা দিনের বেলায় স্বপ্ন দেখে আর ডেঞ্জারাস পিপল, তারা খুবই ভয়ঙ্কর মানুষ। তোমরা যারা স্বপ্ন দেখছো রাতে, তোমাদেরকে বলছি রাতের স্বপ্ন সকালে ঘুম থেকে উঠে সব কিছু মনে হবে ভ্যানিটি, মানে শূন্য, একদম জিরো, আসর মনে হবে। কিন্তু ভাইয়া তোমাদের মধ্যে যারা স্বপ্ন দেখছে, বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে, যারা দিনের বেলা স্বপ্ন দেখে তারা নাকি অনেক ভয়ঙ্কর মানুষ হয়। কোন দিক থেকে ভয়ঙ্কর? কারণ তারা স্বপ্ন দেখে চোখ খুলে। এপিজে আবুল কালামের একটা এই তোমার কথা আছে, স্বপ্ন তো সেটা নয় যেটা রাতে ঘুমিয়ে দেখে, স্বপ্ন তো সেটা যেটা রাতের ঘুমকে হারাম করে দেয়। ঠিক আছে, দেখো তারপর কি বলছে? ফর ডে, দেখো ডে, এই যে ডেটা একটা এখানে প্রোনাউন হিসাবে, সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে। দে ড্রিম, এটা কিন্তু এখানে বার, তারা স্বপ্ন দেখে। দেয়ার ড্রিমস, এখানে দেয়ারটা একটা পসেসিভ, দেয়ারটা একটা কি? পসেসিভ। এই জায়গা কিন্তু বুঝতে হবে ভাইয়া, প্রশ্ন আসে। তারা স্বপ্ন দেখে, এই যে এটা সাবজেক্ট, সাবজেক্টের পর ভার, দেটা প্রোনাউন এবং দের পর একটা বার বসছে। তারা স্বপ্ন দেখে, তাদের এই স্বপ্নগুলা, মানে এটা পসেসিভ ডিটারমিনার। পসেসিভ ডিটারমিনার পর নাউন বসছে। কি বসছে ভাইয়া? নাউন বসছে। ড্রিমস কিন্তু এখানে নাউন। তার মানে বলা হচ্ছে এই ড্রিম কিন্তু ভার্ব, এই ড্রিমস কিন্তু নাউন। এই ড্রিম ভার্ব, এই ড্রিমস নাউন। তোমরা এই দুইটা ড্রিমসের পার্থক্য বুঝছো কিনা ভাইয়া? যদি বুঝে থাকো আমাকে একটু কমেন্টে জানাও। যদি বুঝে থাকো, আমি আবার বলছি, এটা সাবজেক্ট ডে, সাবজেক্টের পরে ভার বসে, প্রোনাউনের পর ভার বসছে, দে ড্রিম। কিন্তু ভাইয়া এটা কিন্তু পসেসিভ ডিটারমিনার। পসেসিভ ডিটারমিনার পর নাউন বসে, ড্রিমস, এটা কিন্তু ভাইয়া নাউন। তোমরা এই দুইয়ের পার্থক্য বুঝছো কিনা?
ভাইয়া নাউন হলো যে ড্রিমস, ড্রিমস, কারণ পসেসিভ ডিটারমিনার দেয়ারের পরে ড্রিমস বসছে, দেয়ারের পর কি বসছে, ড্রিমস বসছে। তোমরা এটা বুঝছো কিনা আমাকে একটু জানাও, তোমরা এটা বুঝছো কিনা আমাকে একটু জানাও, তোমরা এটা বুঝছো কিনা। ফর দে ড্রিমস, দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস। দেখো তারা স্বপ্ন দেখে, তাদের স্বপ্নগুলো খোলা চোখে। এই দ্রুত কমেন্ট করে জানাও, দ্রুত কমেন্ট করে জানাও। সবাই একটু কমেন্ট করো, কমেন্ট এখনো আসতেছে না কেন? দেখো সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো। ইলেকট্রিসিটি প্রবলেম করতেছে, দেখো লাইটগুলো অফ করতে হচ্ছে, দেখো। আচ্ছা আমি আরেকবার বুঝাই, দেখো যারা বুঝো নাই আমি আরেকবার বুঝাই বিষয়টা, খেয়াল করো। দেখো দে, এটা বাক্যের সাবজেক্ট, সাবজেক্টের পর কি বসে ভাইয়া, ভার বসে। দে ড্রিম, তারা স্বপ্ন দেখে, এই ড্রিমটা হলো একটা ভার, তারা স্বপ্ন দেখে। দেয়ার ড্রিমস, তাদের স্বপ্নগুলো। মনে রাখবা দেয়ার একটা ডিটারমিনার, ডিটারমিনারের পরে নাউন বসে, তাহলে ডিটারমিনার, দেয়ার একটা ডিটারমিনার। কি ডিটারমিনার? এটাকে বলে পসেসিভ ডিটারমিনার। তোমাদের যাদের বেসিক প্রবলেম আছে, তোমাদের যাদের বেসিক প্রবলেম আছে, আমরা বেসিক ক্লাস সামনে রাখার চেষ্টা করব, 5টা থেকে 7টা আমরা বেসিক ক্লাস রাখবো। তোমাদের যদি বেসিক ক্লাসে সমস্যা থাকে আমরা বেসিক ক্লাসগুলো করিয়ে দিব তোমাদেরকে, কথা দিচ্ছি। বেসিকের উপর 5 থেকে 7টা ক্লাস দিব, কিন্তু তোমরা লাইভে থাকতে হবে, ক্লাসগুলো করতে হবে নিয়মিত, নোটগুলো করে বেসিক ক্লাসের অবশ্যই আমাদের গ্রুপে শেয়ার করতে হবে, ঠিক আছে? আমাদের ইলেকট্রিসিটি প্রবলেম থাকার কারণে আমরা লাইটগুলো একটু অফ করে দিচ্ছি। দেখো এই দেখো, দেখো একটু দেখো, দেখো তার মানে বলছে ফর দে ড্রিম, তারা স্বপ্ন দেখে, তাদের স্বপ্নগুলা। এই পসেসিভ ডিটারমিনারের পর এটা নাউন, ঠিক আছে? উইথ ওপেন আইস, তারা স্বপ্ন দেখে কিভাবে? তারা খোলা চোখে স্বপ্ন দেখে। কারা খোলা চোখে স্বপ্ন দেখে? যারা কিনা দিনের বেলায় স্বপ্ন দেখে। দিনের বেলায় স্বপ্ন দেখলে কি ঘুমিয়ে দেখে? না ভাইয়া, তারা খোলা চোখে স্বপ্ন দেখে। এই তোমরা এখন বুঝছো কিনা একটু জানাও, এখন বুঝছো কিনা একটু জানাও, এখন বুঝছো কিনা একটু জানাও। এই জায়গায় তোমাদের একটু বেসিক নিয়ে কাজ করতে হবে। তোমরা যারা একটু কম বুঝতেছো তোমরা আমাকে নক দিবা, আমরা একটা বেসিক ক্লাসের বেসিক সেশনের আয়োজন করব। আমরা এটা প্রায় তোমাদের উপর নির্ভর করবে, বাট আমার ইচ্ছা 5 থেকে 7টা ক্লাস দেওয়ার, বাট তোমরা যদি চাও 10টাও দিতে পারি সেক্ষেত্রে। দেখি একটু কমেন্ট করে জানাও, কমেন্ট করে জানাও, দ্রুত কমেন্ট করে জানাও। কমেন্ট করে জানাও দেখি। এরপর আসো উইথ ওপেন আইস অ্যান্ড মেক দ্যাম। দেখো অ্যান্ড মেক দ্যাম, মেক মানে তৈরি করা, বাট এখানে বোঝাচ্ছে মেক দ্যাম কাম ট্রু। এটা একটা ইডিয়মস, কাম ট্রু একটা ইডিয়মস, মানে সত্যে রূপান্তর করা, সত্যে রূপান্তর করা, এবং তারা তাদের স্বপ্নগুলা সত্যে রূপান্তর করে, মানে বাস্তবে রূপান্তর করে। তোমরা এটাকে বলতে পারো বাস্তবে রূপান্তর করে। তার মানে কারা কাদের স্বপ্নগুলাকে বাস্তবে রূপান্তর করে? কারা স্বপ্নগুলাকে, নিজের স্বপ্নগুলাকে বাস্তবে রূপান্তর করে? যারা কিনা দিনের বেলায় স্বপ্ন দেখে, তারা অনেক ভয়ঙ্কর হয়, কারণ তারা খালি চোখে স্বপ্ন দেখে, মানে খোলা চোখে স্বপ্ন দেখে। এই জন্য বলা হচ্ছে তারা তাদের স্বপ্নগুলাকে বাস্তবে রূপ দেয়, কাম ট্রু, অর্থাৎ সত্যে বা বাস্তবে রূপদান করে তাদের স্বপ্নগুলা। বেসিক ক্লাস লাগবে ইনশাল্লাহ, বেসিক ক্লাস দিব তোমাদের রেসপন্সের উপর। আমি আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে ওখানে আমি তোমাদের থেকে জানতে চাইবো বেসিক ক্লাস কার কার লাগবে, সেটার উপর বেস করে আমরা বেসিক ক্লাস দিব। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ইলেকট্রিসিটি বারবার সমস্যা করতেছে, আমার ক্লাস শেষ করে দিতে হবে, ক্লাস আমার শেষ করে দিতে হবে। তোমরা এটা আমরা আগামী ক্লাসে বোঝানোর চেষ্টা করব। বারবার লাইট অফ করতে হচ্ছে, দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এই অংশটা স্ক্রিনশট নিয়ে নাও। ইনশাল্লাহ আগামী ক্লাসে, আগামীকাল শুরুতে আমরা এটা একটু বলে তারপর ক্লাস শুরু করব। স্ক্রিনশট নিয়ে নাও, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা বাসায় একটু ট্রাই করবা, নিচ থেকে ট্রাই করবা। এটা হলো সামারির, আশা করি স্ক্রিনশট হয়ে গেছে। তোমরা একটা থিমের স্ক্রিনশটটা নিয়ে নাও, থিমের স্ক্রিনশটটা নিয়ে নাও, এটা থিমের স্ক্রিনশট। কাম ট্রুটা পেয়ে প্রিপোজিশন না, কাম ট্রুটা হলো যে তোমার, কাম ট্রুটা হলো যে বেতে ইডিয়মস, ঠিক আছে? অনেকে ভাববে এটা ফ্রেজ, গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব, বাট এটা ইডিয়মস, ঠিক আছে? আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছো। তোমাদের কাজ হবে এগুলো সামারি বা থিম নিজে থেকে লিখে আমাদের গ্রুপগুলোতে পোস্ট করা, যাতে তোমাদের রাইটিং স্কিলটা ডেভেলপ হয়, ঠিক আছে? আজকে এ পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।